নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন লীলা মজুমদার রচিত ছোট গল্প দিবাকরের বিবাহ। আমার সেজো মামার ছেলে দিবাকরের আর কিছুতেই বিয়ে হয় না। ছেলে কিছু মন্দ নয়, বরং অনেক দিক দিয়ে দস্তুর মতো ভালো। দিব্যি 5 ফুট 10 ইঞ্চি লম্বা, ফর্সা না হলেও খুব কালো বলা চলে না। আর চোস্ত দাড়ি গোঁফ কামিয়ে টেরি কেটে হাওয়াই শার্ট পরে দাঁড়ালে দস্তুর মতো সুদর্শন বলা চলে। লেখাপড়াতেও কম নয়। আমার নিজের মামাতো ভাই, কম হবেই বা কেন? বিলেত থেকে কী সব ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে ভালো কাজ পেয়েছে। বাপের অবস্থাও কিছু ফেলনা নয়। ওই একটিই ছেলে আর একটি মেয়ে, তার আবার বেশ ভালোই বিয়ে হয়েছে। বাপ সারা জীবন ডাক্তারি করে 2 পয়সা জমিয়েছে বলে তো আমার বাপের বাড়ির সকলে সন্দেহ করেন। আর কথাবার্তা চালচলন দিব্যি হাল ফ্যাশনের কায়দা দুরস্ত। অথচ এই হেন দিবাকরের কিছুতেই বিয়ে হয় না। দিবাকরের নিজের যে বিয়েতে খুব আপত্তি আছে তাও নয়, বরং আমাদের বিশ্বাস মনে মনে বেশ একটু আগ্রহই আছে। তবু কেন যে বিয়ে হয় না তার প্রধান কারণ পছন্দ মতো মেয়েই নাকি পাওয়া যায় না। শুনে আমাদের সকলেরই একটু হাসি পায়, আবার একটু রাগও হয়। পৃথিবী শুদ্ধ সকলের যোগ্যী কোণে পাওয়া যায়, আর দিবাকরই বা কী এমন কার্তিক ঠাকুর যে ওর বেলা পাওয়া যাবে না? দিবাকরের বড়মন হৈমন্তী শেষ পর্যন্ত একদিন বলে বসল, কী বাবা তুই এমন 7 রাজার ধনে একমানিক হয়েছিস যে তোর বউ পাওয়া যায় না? আমাদের ওনাদের সব টপাটপ বিয়ে হয়ে গেল, আর তোর হয় না কেন? দিবাকর কষ্ট হাসি হেসে বলে, কিসে আর কিসে, তোমাদের ওনাদের কথা আর বলো না। ভাগ্যিস তোমরা জন্মেছিলে সব, ওনাদের কি দশা হতো বলো তো। হৈমন্তী রেগে টং। সত্যি কথা বলতে কি, আমি নিজেও এ কথাটা শুনে খুশি হইনি। আমার মেজ মামিমা সেখানে উপস্থিত ছিলেন। বললেন, আহা, ঠক বাজতে গাঁ উজাড়, সেজ বউয়ের সবটাতেই বাড়াবাড়ি। মেয়ের বিয়ের সময়ে শুনতাম ছেলে পাওয়া যায় না, ছেলের বিয়ের সময়ে শুনি মেয়ে পাওয়া যায় না। এর কোনো মানে হয়? বাংলাদেশে কি কারো বিয়ে হয় না? আমার ভাইজি রাধারানী কি মন্দ ছিল? সেজ মামিমা বললেন, কি যে বলন মেজদি, তোমাদের রাধারানীর নাকের ডগাটা কীরকম মোটা দেখতে, ওর সঙ্গে যে কি করে কথা পারতে পারলে আমি এই ভাবি। হৈমন্তী বলল, আমার পিস্তুত ননদ মীনাক্ষীর নাকের ডগা তো আর মোটা নয়, তাকে কেন পছন্দ হলো না শুনি? সেজ মামিমা বিরক্ত হয়ে বললেন, তুই থাম তো হিমি, ওই মীনাক্ষী রেগে গেলে তোতলামি করে, ওকে বিয়ে করলে আমার দিবাকর সুখী হতো না। হৈমন্তী রেগে বলল, তোমার দিবাকরটি অসুখী হতো না মীনাক্ষী অসুখী হতো, সেই হলো কথা। আমার মতে মীনাক্ষী ভারী বেঁচে গেছে। দিবাকরের চেয়ে কত ভালো বরের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে, ভালোই হয়েছে। কাজেই দেখা যাচ্ছে যে দিবাকরের বিয়ে হচ্ছে না বলে বাড়ির সুখ শান্তি নষ্ট হবার জোগাড়। সেজ মামা সংসারের ব্যাপারে বড় একটা নাক ঢোকান না, কিন্তু দিবাকরের বিবাহ ব্যাপার নিয়ে সেজ মামি তাকে এমনি অতিষ্ঠ করে তুললেন যে শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে পাড়ার তাস খেলার ক্লাবে নাম লিখিয়ে রোজ রাত 11টার সময় বাড়ি ফিরতে শুরু করলেন। ব্যাপার দেখে ভাইয়ের মঙ্গলের জন্য আমার ভালো মানুষ মা পর্যন্ত চিন্তিত হয়ে উঠলেন। দিবাকরের একটা বিয়ে না দিলেই নয়। মা বললেন, দিবাকরের বিয়ে হয় না মানে? মেয়ে পাওয়া যায় না একটা কথা হলো নাকি? মাঝখান থেকে আমার ভাই বেচারা একরকম বাধ্য হয়ে গোল্লায় যেতে শুরু করেছে। আজ তাসের আড্ডায়, কাল গাঁজার আড্ডায়। এর শেষ যে কোথায় হবে কে জানে। এর ফল ভালো হবে না বলে দিলাম মেজ বউ। আমি এক্ষুনি 5-7টা মেয়ের সন্ধান দিচ্ছি, ভালো চাও তো এর থেকে একটা ঠিক করে ফেলো। সেজ মামিমা ননদের বকুনি খেয়ে রেগে কেঁদে ঘর ছেড়ে চলে গেলেন। কিন্তু দিবাকর নিজে এসে বলল, কে 5-7জন ভালো মেয়ে শুনি পিসিমা? আমরা একটু মুচকি হাসলাম। মা বললেন, কেন, ছেলেদের স্কুলের হেডমাস্টারের বড় মেয়ে কুন্তি। দিবাকর বলল, সে বড় খাটো করে কাপড় পরে, ও চলবে না। মা বললেন, হেডমাস্টারের মেজ মেয়ে মন্দাকিনী? ও বাবা, ও ডাক সাইটে ঝগড়াটি।
মা উত্তেজিত হয়ে বললেন, আমার ভাসুরজির মেয়ে ইরা। দিবাকর বলল, ওরে বাস রে, হাতি বিশেষ। মা আরও উত্তেজিত হয়ে বললেন, খেদির ননদ বিনু। দিবাকর বলল, বড্ড রোগা। আমি এগিয়ে এসে বললাম, পাশের বাড়ির গোপা। দিবাকর বলল, ওরকম সাহেব বাড়ির মেয়ে মনে ধরলে তো আমি বিলেত থেকে আদি অকৃত্রিম মেম সাহেবই আনতাম। আমি বললাম, আমার মেজ খুড়ির বোনঝি ইন্দ্রাণী। দিবাকর বলল, বড্ড হিন্দু প্যাটার্নের। আমরা তখন বাড়ি শুদ্ধ সবাই রেগেমেগে বললাম, যা, তোর বিয়ে হবে না, তুই আইবুড়ো থাকবি, যা না কোনো মিশন টিশনের নাম লেখা। মাঝে মাঝে এমনও হয় বিয়ে প্রায় ঠিক হয়ে গেল বলে আবার শেষ মুহূর্তে কোথা থেকে এক ফ্যাকড়া জুটে সব পণ্ড করে দেয়। সেজমামিমা এই সব অবস্থার জন্য প্রমাণ সাইজের একজোড়া জড়োয়া বালা গড়িয়ে রেখেছিলেন, দিব্যি মকর মুখ দেওয়া, লাল সবুজ নানা রঙের পাথর বসানো খাসা বালাজোড়া। বালাজোড়ার আবার প্রয়োজন অনুসারে নানান অদল বদল হতে থাকে। যেমন যখন সেজমামিমার সইয়ের মেয়ে ডলির সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়ে এলো, বালার মুখে দুটি ছোট ছোট ঘুঁটি লাগানো হলো, কারণ ডলি যে কেবল 5.5 ফুট লম্বা তাই নয়, ইয়া জাঁদরেল গড়নের। তারপর যখন সইয়ের সঙ্গে কি একটা ছোট কথা নিয়ে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, তখন সইয়ের বড় যার মেয়ে নেলির সঙ্গে বিয়ে প্রায় হয় বলে এবার ঘুঁটি কেটে ফেলে মকর মুখটাকেও টেনে ছোট করা হলো, কারণ নেলি লম্বায় 5 ফুটেরও কম, গড়নে বিড়াল বাচ্চা, কিন্তু নেলির সঙ্গে কেন জানি হলো না। ক্রমে যেমন দিন যেতে লাগলো, সেজমামিমা মরিয়া হয়ে কেবল বালা কেন শাড়িও কিনে ফেললেন। শাড়ি কেনার পর জামা, সেমিজ, পেটিকোটও করিয়ে রাখলেন। দর্জিকে বলে সেলাইয়ের জোড়ায় জোড়ায় 2 ইঞ্চি করে কাপড় রাখলেন, যাতে ইচ্ছা মতো ছোট বড় করা যায়। মোট কথা সবই হলো কোণে পছন্দ করা ছাড়া। সেজমামিমা একজোড়া জরির কাজ করা দিল্লির স্যান্ডেলও কিনে ফেলেছিলেন। শেষ মুহূর্তে দিবাকরই বাধা দিল। শেষ অবধি এমন হয়ে দাঁড়ালো যে আত্মীয় স্বজন সকলেই হাল ছেড়ে দিয়ে যে যার নিজের কাজে মন দিলেন। সেজমামিমার খুড়শাশুড়ি আমার ছোট দিদিমা বলে বসলেন, আমার কথা শোনো সেজ বৌমা, দিবুর বিয়ে যদি দিতে চাও একটা পুজো আচ্চার ব্যবস্থা করো। আমি বলছি, বিঘ্নদেব ওর পিছু নিয়েছেন, আর তোমরা তো কি ভাই কি খাই করে জীবনটাই কাটিয়ে দিচ্ছ। এই সময়ে দিবাকরের বন্ধু শঙ্কর একদিন আমাকে বলল, কি দিদি, তোমরা কি দিবাকরকে ব্রহ্মচারী করে রাখবে স্থির করেছ নাকি? শুনে আমার তো রাগ হবার কথা। বললাম, রেখে দাও তোমার দিবাকরের বিবাহ। আমরা আত্মীয় স্বজনরা কম করে 161 বিয়ের প্রস্তাব এনেছি, এবং প্রত্যেকটা হয় দিবাকরের মা নয় দিবাকর নিজে ভেস্তে দিয়েছে। আর ওর বিয়ে টিয়ে হবে না, ওর যুগী মেয়ে আজকাল তৈরিই হয় না। শঙ্কর বললে, তোমরা আসল ব্যাপারটা কিছু বোঝোনি। দিবাকরের এদিকে জীবনটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। আমাদের ব্রিজ ক্লাবে আজকাল তাস না খেলে কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই জন্য কি ও বিলেতে সারি সারি বিশালাক্ষী সুন্দরীদের প্রত্যাখ্যান করে এসেছে? তাদের সব নাকি দুধে আলতায় গায়ের রং, রেশমের মতো চুল, মুক্তোর মতো দাঁত। যেমনি তারা দেখতে সুন্দর তেমনি তারা কাজে পটু। আমাদের বাঙালি মেয়েদের মতো নয় যে একবেলা রাঁধবে তো ঝুলকালি মেখে একাকার। আহা, তাদের তৈরি সেই সব চপ কাটলেট, ডেভিল ওমলেট যেন কোন বিগত জীবনের স্মৃতি বলে মনে হয়। তাদের বাধা দিয়ে আমি বললাম, এই সমস্ত কথা নিশ্চয়ই দিবাকর তোমাকে শিখিয়ে দিয়েছে। দিবাকরকে বল, এত বক্তৃতা করতে শিখেছে আর নিজের একটা বউ জোগাড় করতে পারে না। ওর চেয়ে আমাদের চাকর ঘনশ্যাম ঢের ভালো, সে 3 বছরে 2 বিয়ে করে ফেলেছে। বলো দিবাকরকে। শঙ্কর ব্যস্ত হয়ে বলল, আহা চটো কেন দিদি, আমি বলছিলাম কি, ওই রকম সময় ঠিক করে সাজিয়ে গুছিয়ে মেয়ে দেখলে ওর জন্মে পছন্দ হবে না। ও একটু রোম্যান্টিক কিনা, একটু কবি কবি ধরনের। একটা ভালো পরিস্থিতি তৈরি করে তবে মেয়ে দেখাতে হয়। আমি বললাম, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, শঙ্কর দিবাকরের জন্য এমন পরিস্থিতি রচনা করি আর কি। শঙ্কর ভাবিত হয়ে সেদিনকার মতো বিদায় নিল। এই ঘটনার দিন 15 বাদে দিবাকর দিন 10 ছুটি পেয়ে শঙ্করদের সঙ্গে হাজারিবাগ বেড়াতে গিয়েছিল। আমি আবার যাবার সময় শঙ্করকে ঠাট্টা করে বলেছিলাম, এবার রোম্যান্টিক পরিস্থিতি রচনা করার ঢের সুযোগ পাবে শঙ্কর। সেজমামিমার মন খুঁত খুঁত করছিল।
পারলে উনি সঙ্গে যান, কিন্তু শঙ্কররা সে কথা উত্থাপন না করাতে দিবাকর অনেক কষ্টে তাঁকে ঠেকালো। দিবাকরের সুটকেস গুছিয়ে দিতে দিতে বারবার তাকে সেজ মামিমা সাবধান করে দিল, দেখিস বাবা, চারিদিকে চোখ রাখিস, লোকের কথায় আবার যেন ভুলে যাস না, সুন্দর মুখ দেখলেই আবার ভেরু বনে যাস না, আমার সঙ্গে পরামর্শ না করে কোনো বিষয়ে মনস্থির করবি না। শঙ্কররা ভালো লোক হতে পারে, কিন্তু দেখছিসই তো আমার যাওয়ার কথা একবারও বলল না, অথচ ওদের সঙ্গে আমার 25 বছরের জানাশোনা। কী বা অসুবিধা হতো আমি গেলে? দুবেলা দুমুঠো না হয় খেতাম, এক কোনায় পড়ে থাকতাম, কিছু এসে যেত না ওদের মতো লোকের। তা একবার বলল না। আমার বাপু একটা আত্মসম্মান আছে, আমি কেন বলতে যাব? নিশ্চয় ওদের কোনো মতলব আছে, তুই সাবধানে থাকবি। দিবাকর বিরক্ত হয়ে বলল, আচ্ছা মা, বিলেতে তো তুমি আমার সঙ্গে যাওনি, সেখানে কি আমাকে রক্ষণাবেক্ষণ করতে হতো বলো দেখিনি? সেখান থেকে যখন অক্ষত শরীরে ও অবিবাহিত অবস্থায় ফিরেছি, তখন হাজারিবাগ থেকেও ফেরাটা আশ্চর্য নয়। হাজারিবাগ গিয়ে কিন্তু দিবাকর একটু অসতর্ক হয়ে পড়েছিল। সম্ভবত দীর্ঘকাল সাবধানে থাকার ফলে একটু ক্লান্ত হয়ে গিয়ে থাকবে। দূরে দূরে একা একা বেড়াতে চলে যেত, বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যেত। শঙ্কর এতে কোনো আপত্তি করত না, বরং খুশিই হতো, কারণ দিবাকরের বিবাহ নিয়ে সকলে বিব্রত। শঙ্করের কথা অতটা কারো মনে হয়নি, সে বেচারার বিয়ে ঠিক করে দেবার জন্য কারো বিশেষ আগ্রহও দেখা যায়নি। অবস্থা বুঝে শঙ্কর নিজেই নিজের ব্যবস্থা করে ফেলেছিল। দিব্যি খাসা একটি মেয়ে আবিষ্কার করে বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছিল। ওই মেয়ের বাবার সুন্দর বাড়ি আছে হাজারিবাগে, সেখানে রোজ বিকেলে শঙ্করের চায়ের নেমন্তন্ন থাকে। প্রথম 2-1 দিন শঙ্কর দিবাকরকে সঙ্গে নিয়ে গেল, কিন্তু দিবাকর গিয়ে দেখল সেখানে দিবাকরের থেকে শঙ্করের আদর বেশি। লম্বা সম্বা বেড়াতে যাওয়া ধরল, রাত করে বাড়ি ফেরা ধরল। এমনি একদিন বেড়াতে গেছে, বাড়ি ফিরছে বেশ রাতে, ফুটফুটে চাঁদের আলো, কি একটা বুনো ফুলের মিষ্টি গন্ধ। হঠাৎ দিবাকর থমকে দাঁড়ালো, মনে হলো নারীর ক্রন্দন শুনতে পাচ্ছে, বাতাসের সঙ্গে উঠছে পড়ছে। স্পষ্ট শুনতে পেল কোনো একটি মেয়ে ডুকরে ডুকরে কাঁদছে, উদ্বিগ্নভাবে এদিক ওদিক দৃষ্টিপাত করতে লাগলো। অবশেষে কান্নার শব্দ অনুসরণ করে এক গাছতলায় উপনীত হলো। সেখানে দেখতে পেল একটি রূপসী মেয়ে পা ছড়িয়ে হাপুস নয়নে কাঁদছে। মেয়েটির বয়স মনে হলো 17-18 হবে। একগাছি কালো কোঁকড়ানো চুল আলগোছে বাঁধা, পরনে তার বাসন্তী রঙের শাড়ি, কপালে একটি কুমকুমের টিপ। গাছের পাতার ফাঁক দিয়ে টুকরো টুকরো করে চাঁদের আলো তার সর্বাঙ্গে এসে পড়েছে। দিবাকর মহা বিপদে পড়ে গেল। কী যে করবে ভেবে না পেয়ে বারবার ঢোক গিলে গিলে তার পেট ঢাক হয়ে গেল। মেয়েটি এক মুহূর্তের জন্য কান্না থামিয়ে বেশ ভালো করে তার মুখখানা দেখে নিয়ে আবার নিবিষ্ট মনে কাঁদতে লাগলো। তখন দিবাকর ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে, ব্যাপার খুলেই বলো না, মিছিমিছি অত চেঁচাচ্ছ কেন? মেয়েটি এবার সত্যি সত্যি কান্না থামিয়ে একটু যেন রেগেই বলল, মোটেই মিছিমিছি নয়, যথেষ্ট কারণ আছে। যথেষ্ট কারণ আবার কি? তখন মেয়েটা ডুকরে কেঁদে বলল, তোমার মামা যদি ভুঁড়িওয়ালা সোনা তালুকদারের সঙ্গে তোমার বিয়ে ঠিক করতো, তাহলে তুমিও এর চাইতে ঢের জোরে চেঁচাতে। শুনে দিবাকরের দয়া হলো, একটু রাগও হলো। বলল, আমি যদি 1 বছরে 157টা বিয়ের সম্বন্ধ পণ্ড করে দিতে পারি, তুমি তাহলে ওই সামান্য ভুঁড়িওয়ালা সোনা তালুকদারকে মেরে তাড়াতে পারো না? মেয়েটি তাই শুনে মাথা নেড়ে বলল, সোনা তালুকদার যে মামাবাবুর ছোটবেলাকার বন্ধু, তাকে মেরে তাড়ালে সে কি মনে করবে? দিবাকর বলল, তাহলে স্পষ্টাস্পষ্টি বলে দাও সব হবে না। সেই না বলতে গিয়েই তো মুশকিল হলো। আমি নিজের বলতে গিয়ে লজ্জা করলো বলে আমার ছোকরা চাকরকে দিয়ে বলে পাঠালাম, তাই নিয়ে বাড়ি শুদ্ধ সে কি হইচই। ওরা নিজেরা ওকে দিয়ে কত কাজ করিয়ে নেন, তার বেলা কিছু হয় না। আমি একটু দরকারি কথা বলে পাঠিয়েছি, তাতে মামাবাবু মামিমা রেগে মেগে আমাকে বকে টোকে ঘরে বন্ধ করে রেখে দিলেন। সারাদিন আমি ঘরে বন্ধ ছিলাম, তারপর বিকেলবেলা জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে গেলাম। আর আমি বাড়িতে ফিরবো না। শুধু যে জোর করে বুড়োর সঙ্গে আমার বিয়ে দিতে চাই তা নয়, আমি একটু আচার খেলে সবাই রাগ করে। নিজের দুঃখের কথা বলতে বলতে মেয়েটি আবার কাঁদতে লাগলো। দিবাকর ভাবল, এত চোখের জল রাখে কোথায়? ব্যস্ত হয়ে বলল,
আহা, আর কেঁদো না, কেঁদো না আর। এখানে যে একটি ছোটোখাটো দামোদর রচনা করে ফেলেছ, এখন কি করতে চাও তাই আমাকে বলো। মেয়েটি বলল, কিছু করতে চাই না, পালিয়ে যেতে চাই। যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যেতে চাই। আমার পা ব্যথা করছে বলে একটু বিশ্রাম নিচ্ছি। বলে সে উঠে পড়ে। দিবাকর উদ্বিগ্ন হয়ে বলে, এই সন্ধেবেলা এই বনে জঙ্গলের কোথায় যাবে? তার চেয়ে বরং এক কাজ করো, আমার সঙ্গে আমার বাড়িতে চলো। সেখানে গিয়ে সবাই মিলে পরামর্শ করা যাবে তুমি কোথায় যাবে। ওই ভুঁড়িওয়ালা সোনা তালুকদারের সঙ্গে তোমার যে বিয়ে হতে পারে না, এটা নিশ্চিত। এখন চলো তো। অগত্যা মেয়েটি রাজি হলো। দিবাকর তাকে শঙ্করের বাড়িতে এনে তুলল। তার করুণ কাহিনী শুনে শঙ্করের মূল গলে যাওয়া তো স্বাভাবিকই। শঙ্করের মাও তাকে আদর করে থাকবার জায়গা দিলেন। দিবাকর বারবার বলতে লাগলো যে 5 দিন পরে কলকাতায় গিয়ে সে যা হয় একটা ব্যবস্থা করে দেবে। মেয়েটির নাম মিনু, চমৎকার রাঁধে, বেড়ে গানের গলা, শরীরে কোথাও একটু রাগ নেই, বেশ মেয়ে। মনে মনে দিবাকরের ভীষণ সাহস বেড়ে গেল। কলকাতায় নিয়ে গেলে মা যদি খেঁচাখেঁচি করেন তো মাকে বলবো, কি বলছো জানো, আমার প্রায় 26 বছর বয়স, আমি 550 টাকা মাইনে চাকরি করি। আমাদের আপিসের লোকেরা আমাকে কত খাতির করে, দেখলেই সেলাম করে, আর তুমি আমাকে এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করো, ও চলবে না। আবার ভাবে, না, একটা সাপোর্ট দরকার, পাশে একটা লোক চাই। ভেবে আমাকে এক লম্বা চিঠি দেয়, তাতেই তো আমি এত কথা জানতে পারলাম। লিখলাম, মিনুকে আমার কাছে নিয়ে আসিস, আমাদের পাড়ার গার্লস স্কুলের হেডমিস্ট্রেস করে দেব, নয়তো মেয়ে পুলিশে ঢুকিয়ে দেব। নিদেন পাটনায় আমার জানা খুব ভালো চাকরি আছে, আর একটা জুটিয়ে দেব, তুই নির্ভয়ে নিয়ে আয়। আমার বাড়ির লোকেরা তো ভীষণ আপত্তি করতে লাগলো। ওই দিবাকরের ব্যাপারে নাক ঢুকিও না বলছি, শেষটা তোমাকে পস্তাতে হবেই, তখন আমাদের টেনো না। আমার চিঠি পাবার 2-1 দিন বাদেই দিবাকর এসে হাজির। যেন একটু চিন্তিত মনে হলো। বললাম, এনেছিস? কি এনেছি? কিছু আনবার কথা তো বলনি। একা? আরে সেই মিনুকে এনেছিস, ডিব্রুগড়ে একটা ভালো চাকরি খালি আছে। দিবাকর বলল, তোমার কাছে 2 দিন রাখতে তোমার এতই অসুবিধা হয় যে দিল্লি লাহোরের চাকরি খুঁজে বেড়াতে হচ্ছে, তাহলে সে কথা স্পষ্টই বললে হয়। আমি তো অবাক। সে কি রে, দিবাকর রেগে যাচ্ছিস মনে হচ্ছে। তুই তাকে আনতো, তারপর যা হয়। দিবাকর চিন্তিতভাবে বাড়ি চলে গেল। তারপর বহুদিন দিবাকরের দেখা নেই। একদিন সন্ধেবেলা সেজ মামিমা এসে কেঁদে বসলেন। দিবু আমার বাঁচবে না, খাওয়া দাওয়া সিনেমা দেখা ছেড়ে দিয়েছে, সারাক্ষণ ভ্রুকুটি করে ঘরে বসে থাকে। ওই শঙ্করদের বাড়িতে মিনু বলে কাকে দেখে এসেছে। বেশ বাবা, সেখানেই বিয়ে হোক, ঘরে বউ এলেই আমি খুশি। শঙ্করকে একবার জিজ্ঞাসা করিস মেয়েটার সাইজ কী রকমের, বালাটাকে আবার কেটে। বলতে বলতে শঙ্কর সশরীরে এসে উপস্থিত। কি দিদি, কি খবর? আরে মাসিমা যে, দিবাকর কেমন আছে? এবার যে বাড়িতে রসুন চৌকি বসাবার দরকার হবে মনে হচ্ছে। দিবাকর নাকি তাকে লম্বা চিঠি লিখেছে। এখন সেজ মামিমা মত করলেই হলো। মেয়ে খুব ভালো, চমৎকার পরিবার, মাসিমার নিশ্চয়ই পছন্দ হবে, এ কথা শঙ্কর জোর করে বলতে পারে। সেজ মামিমা চোখ মুছে একগাল হেসে বললে, তাহলেই ভালো, দিবাকরের যে পছন্দ হলো এই আশ্চর্য। আশ্চর্য? আশ্চর্য আবার কিসে? সাক্ষাৎ আমার আপন মাসির মেয়ে, শিখিয়ে পড়িয়ে তাকে হাজারিবাগ নিয়ে যাওয়া। দিবাকরের পছন্দ হবে না মানে? ওর বাবার পর্যন্ত। যাগে মাসিমা, বালাটা কাটাতে হবে না, মেয়ে প্রমাণ সাইজের। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।